সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। আমিও আপনাদের দোয়া এবং ভালোবাসায় অনেক ভালো আছি। তো আজকে যখন ভিডিওটি আমি রেকর্ড করছি তখন কিন্তু নভেম্বরের 4 তারিখ। সেই ক্ষেত্রে শীতের কিন্তু খুব কাছাকাছি আমরা চলে এসেছি। আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী আগামী 10 তারিখের পর থেকে আমাদের উত্তরাঞ্চলে আগে ঠান্ডাটা আসবে, ধীরে ধীরে দক্ষিণাঞ্চলে যাবে এবং যখন আবার ঠান্ডাটা চলে যাবে তখনও কিন্তু আমাদের দক্ষিণবঙ্গে উত্তরবঙ্গে সবার শেষে ঠান্ডাটা যায়, যার ফলে কিন্তু বাধা সারা বাংলাদেশে এক সময় আসে না, আমাদের উত্তরবঙ্গে একটু দেরিতে বাধা আসে। তো আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব খুব সেন্সিটিভ একটা বিষয়। আমরা আজকে আলোচনা করব যে শীতকালের শুরুতে আমরা কি প্রস্তুতি গ্রহণ করব। শীতকালের শুরুতে কিন্তু সৌদি খেজুর গাছ বলুন বা যে কোনো গাছ বলুন, শীতকালে কিন্তু এর বৃদ্ধি থেমে যায়। সেই ক্ষেত্রে আমাদের চেষ্টা করতে হবে এর বৃদ্ধিটা ত্বরান্বিত করা, একে সকল প্রকার রোগ জীবাণু থেকে রক্ষা করা। তো এই ক্ষেত্রে আমরা কি কি পদক্ষেপ নিতে পারি সেই বিষয়ে আজকে আমরা আলোচনা করব। কখনোই ভিডিওটি টানবেন না, আপনারা অবশ্যই একটু মনোযোগ সহকারে শুনুন। আমি অবান্তর কোনো কথা বলছি না, এগুলো নিজের বাগান থেকে আসলে দেখেছি, নিজের ভুল করেছি, সেগুলো থেকে শিক্ষা নিয়েছি, এটা আপনাদের কাছে শেয়ার করতেছি। এবং এর মধ্যেও আমার যে ভুলভ্রান্তি থাকবে না তা নয়, আমার ভুলভ্রান্তি থাকতেই পারে। আপনারা বড় ভাইরা আছেন, তারা যদি আমার ভুলভ্রান্তিটা আমাকে ধরিয়ে দিতে পারেন তাহলেই কিন্তু আমি নতুন আর একটা জিনিস জানতে পারবো, কারণ আমরা সবাই কিন্তু এই চাষটা সম্পর্কে সম্পূর্ণ কিছু জানি না। তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। দর্শক, শীতকালে যে শুরুতেই যে পরিচর্যাটা করবেন, আমার মতে সবার প্রথমের পরিচর্যাটা করবেন গাছের গোড়ার আগাছা পরিষ্কার করে দেবেন। এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা বিষয়। এই যে দেখতে পাচ্ছেন, আমি কিন্তু এই যে গাছের গোড়াগুলো পরিষ্কার করে দিয়েছি, কারণ এই গাছের গোড়ায় যদি পরিষ্কার না করেন সেক্ষেত্রে কিন্তু এখানে যদি ঘাস অনেক জমে যায়। আমি এই কয়েকদিন আগেই পরিষ্কার করেছি, এরপর বৃষ্টিটা হয়েছে, একটু ভেজা ভেজা ভাবেই দেখতেছেন এখনও, তবে মোটামুটি বেশ ভালো পজিশনে আছে গাছগুলো। তো এইভাবে আপনারা পরিষ্কার করে দিবেন গাছের গোড়াটা। গাছের গোড়াটা পরিষ্কার যখন আপনি করে দিবেন তখন কিন্তু এর আশেপাশে যে পোকামাকড়গুলো ঘুরে বেড়ায় এগুলো আপনাদের চোখে পড়ে যাবে। কারণ আমি আপনাদের আগেই বলেছিলাম যে সব সময় বাগানে 2 দিন বা 3 দিন পর পর কিন্তু বাগানে ভিজিট করার চেষ্টা করবেন। তো এই ক্ষেত্রে যখন এটা পরিষ্কার থাকবে তখন কিন্তু আপনারা দেখবেন পোকামাকড় একটু কমই আসবে আপনার বাগানে। দ্বিতীয় যে কাজটা আপনারা করবেন, আপনার গাছের নেটগুলো অবশ্যই পরিষ্কার করে দেবেন। কারণ এই গাছের নেটগুলো যদি আপনারা এভাবেই রেখে দেন সেই ক্ষেত্রে কিন্তু গাছের নেটগুলোর মধ্যে পোকামাকড় অনেকাংশেই, বিশেষ করে বিটল পোকা এবং গন্ডার পোকা অনেকাংশে এখানে থাকতে পারে, এখানে বসবাস করতে পারে। সেই ক্ষেত্রে আপনাদের এইটা লক্ষ্য রাখার জন্য কিভাবে আপনারা নেটগুলো পরিষ্কার করবেন আমি দেখানোর চেষ্টা করতেছি। এই যে দেখুন, আমি যে এই গাছটিতে নেট কেটে দিয়েছি, এখানে কিন্তু আর নতুন করে বাসা বাঁধার মতো কোনো জায়গা নেই, লক্ষ্য করতে পাচ্ছেন। বা আমি যদি এই গাছটা দেখাই, এটাও লক্ষ্য করতে পাচ্ছেন। এই জায়গাগুলোয় কিন্তু নতুন করে রেড বিটল পোকা বা গন্ডার পোকা এরা কিন্তু বাসা বাঁধতে পারবে না। আপনারা জেনে থাকবেন, রেড বিটল পোকা একটু নিচের দিকে ধরে এবং গন্ডার পোকা একটু ধরে ডগাগুলোয়, অর্থাৎ এই জায়গাগুলোয় কিন্তু গন্ডার পোকা ধরে। সেই ক্ষেত্রে আপনাদের নিয়মিত এগুলো চেক করতে হবে। এই যে দেখতে পাচ্ছেন আমি যেভাবে কেটেছি, এই ক্ষেত্রে খুব একটা আঁশ থাকতেছে না, মোটামুটি 95% আঁশ চলে যাচ্ছে এই নেটগুলো। সেই ক্ষেত্রে কিন্তু এখানে পোকার আক্রমণের সুযোগটা অনেকটাই কমে যাচ্ছে। তৃতীয় যে কাজটা আপনাদের করতে হবে সেটা হলো, আপনার বাগানে এই সময় কিন্তু শীতের শুরুতে, মানে বর্ষার শেষ এবং শীতের শুরু, এই সময়টা কিন্তু ছত্রাকের একটা বিরাট প্রকোপ পড়ে যায়। এই সময় ছত্রাককে আটকাতে হবে। এই ক্ষেত্রে আপনাদের এটার সাথে যদি কীটনাশকও প্রয়োগ করে দেন সেক্ষেত্রে আপনার নিচের দিকে নেট পরিষ্কার করলে বিটল পোকা আটকে যাবে, উপরের দিকে যদি কীটনাশক নেটগুলো স্প্রে করা যায়, ডগাতে স্প্রে করা যায়, সেক্ষেত্রে আপনার গন্ডার পোকাটা নির্মূল হবে। সেই ক্ষেত্রে আপনাদের উচিত করা।
আমার এই গাছটায় যেমন ছত্রাক ধরেছিল, এই যে কেটে দেওয়া দেখছেন, এই জায়গাটা পর্যন্ত ছত্রাক ধরা ছিল, আমি কেটে দিয়েছি, বাকিটা ঠিক আছে। ছত্রাকনাশক প্রয়োগ করেছি, এর মাধ্যমে ঠিক হয়ে গেছে। আসলে বর্ষার শেষে অনেকেই হয়তো বলে না, অনেকেই বলে যে আসলে বেশিরভাগ সময়ই আমাদের অনেক গাছেই ছত্রাক ধরে যায় সাবধানতা অবলম্বন করলেও, কারণ প্রকৃতি সবচেয়ে শক্তিশালী। আল্লাহ যখন একটা জিনিস দিবে তখন সেটা আপনি আটকাতে পারবেন না খুব একটা, তবে এটা আমরা নির্মূল না করতে পারলেও এটার কিন্তু প্রতিকার করতে পারি। একেবারে নির্মূল করা হয়তো সম্ভব নয় আমাদের দ্বারা, কারণ আমাদের আবহাওয়াটা কিন্তু সৌদি খেজুর চাষের জন্য একেবারে 100% যে নিরামক এটা কিন্তু নয়। সৌদি খেজুর চাষে কিন্তু আবহাওয়া একটা বিরাট ফ্যাক্টর, সেক্ষেত্রে আমাদের আবহাওয়া কিন্তু এটার জন্য একেবারে সম্পূর্ণ উপযোগী নয়। এত আর্দ্রতা সৌদি খেজুর কিছু পছন্দ করে না, সেই ক্ষেত্রে আমাদের ছত্রাকনাশক এবং কীটনাশক প্রয়োগ করতে হবে এবং এই অনুযায়ী আমাদের পরিচর্যাটা পরিচালনা করতে হবে। দর্শক, চতুর্থ যে বিষয়টা বলবো সেটা হলো সার প্রয়োগ। সার প্রয়োগ কিন্তু শীতকালে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কাজ, কারণ এই সময় গাছের বৃদ্ধি অনেকটাই থেমে যায়। সেই ক্ষেত্রে যদি আমরা উপরি খাবার না প্রয়োগ করি সেক্ষেত্রে কিন্তু গাছের পুষ্টি চাহিদা পূরণ হয় না। সেক্ষেত্রে আমাদের উচিত একটু উপরি খাবার প্রয়োগ করা, যাতে করে আমরা এই গাছগুলোর নিয়মিত যে পরিচর্যার বা নিয়মিত যে বৃদ্ধির প্রক্রিয়াটা এটাকে ত্বরান্বিত করতে পারি। এবং যেহেতু এই সময় গাছের আসলে অক্টোবর নভেম্বর ডিসেম্বর এগুলোতে কিন্তু গাছের যে বাধাটা আসবে এটার ভ্রূণগুলো তৈরি হয়ে যায় এই সময়টাই। সেই ক্ষেত্রে আমাদের এটা লক্ষ্য রাখতে হবে যে আসলে এটার দ্বারা আমি যেন আমার জন্য সারা বছর যত্ন করার পর এই খাবার না দেওয়ার ক্ষেত্রেই যেন আমার গাছটা বাধা না দিতে পারে, এমন যেন একটা পরিস্থিতি তৈরি না হয়, এটা আমাদের লক্ষ্য রাখতে হবে। এবং সর্বশেষ যে বিষয়টা, এটা আগেরটার সাথেই সম্পর্কিত, যে আগাছা পরিষ্কার করুন গোড়ার দিকের। এই আগাছা পরিষ্কার করার পর সেখানে কিন্তু আপনাদের অবশ্যই পানি সেচের একটা ব্যবস্থা রাখতে হবে, কারণ শীতে এখানে কিন্তু পানি প্রয়োগ করতে হবে, যেহেতু বৃষ্টি আর হবে না। সেই ক্ষেত্রে আমাদের পানি নিষ্কাশনের ব্যবস্থা তো এতদিন ছিল, আমি দেখাচ্ছি আপনাদের একটা জিনিস। এই যে যেমন এই নালিটা দেখতে পাচ্ছেন, এই যে এটা আমার বাগানের শুরু থেকে শেষ পর্যন্ত এই নালিটা আছে। তো এই যে দেখতে পাচ্ছেন এই গাছটা কিন্তু একটা সাব ড্রেন দিয়ে কিন্তু এই মূল ড্রেনটায় পানি চলে আসতো, এক্সট্রা যে পানিটা এখানকার। তো এবার আমাদের করতে হবে কি, এবার কিন্তু আমাদের আল বেঁধে দিতে হবে। এই যে যেমন এটা আছে, এরকম একটু উঁচু করে দিয়ে আল বেঁধে দিয়ে এখানে কিন্তু পানি জমাট করাতে হবে। সেই ক্ষেত্রে আমি এবার সিদ্ধান্ত নিয়েছি একটু নতুন পদ্ধতিতে যাব। এই যে দেখতে পাচ্ছেন গাছের গোড়া থেকে আমি প্রায় 15-16 ইঞ্চি কিন্তু উঁচু করে দিয়েছি, একটা ঢিপির মতো করে দিয়েছি গোল করে। মানে এই যে দেখতে পাচ্ছেন এই পর্যন্ত কিন্তু আমি কোনো সার বা কোনো কিছু খোঁড়াখুড়ি করবই না। সেই ক্ষেত্রে ওখান থেকে 24 ইঞ্চি এই জায়গাটা পর্যন্ত আমি চারদিকে কিন্তু হালকা মাটি উঠাই নিয়ে সার প্রয়োগ করব এবং আল বেঁধে দিয়ে এই জায়গার মধ্যে পানি প্রয়োগ করব, যাতে করে পুরো গাছটা এই পানিটা খুব সুন্দরভাবে শোষণ করতে পারে। আর আমরা সার প্রয়োগ হয়তো 15 তারিখের দিকে করব। 15 তারিখে কিছু সার প্রয়োগ করে আমরা এবছরের 2025 সালের সার প্রয়োগটা শেষ করব। এরপর আমরা একটু অনুখাদ্য দিতে পারি, তবে এখনও আমি সিদ্ধান্তটা নেইনি যে আসলে অনুখাদ্য এবার এক্সপেরিমেন্ট করতে চাচ্ছি যে আসলে স্প্রে করলেও কাজ হবে কি না। যদি স্প্রে করে কাজ হয় হয়তো এক্সপেরিমেন্ট করব, কিছু গাছে হয়তো 3-4টা গাছে দেখবো স্প্রে করব, বাকিগুলো গোড়ায় দেবো, দেখবো আসলে কাজ হয় কি না। যদি কাজ হয় তাহলে তো মাশাল্লাহ খরচটা অনেক বেঁচে যাবে। তো এটাই আপনাদের দেখানোর ছিল। তো দর্শক, আজকের ভিডিও এটাই ছিল। শীতকালে আপনারা এই পরিচর্যাগুলো করবেন, এই 4টা-5টা পরিচর্যা করলে আশা করা যায় বেশিরভাগ সমস্যাই সমাধান হবে। এরপর সার প্রয়োগের ভিডিও, বড় গাছে ছোট গাছে সার প্রয়োগের ভিডিও, কোন সারে কি কাজ হবে, কোন কোন সার আপনাকে বাধা নিয়ে আসার জন্য দেওয়া জরুরি, এই বিষয়গুলো নিয়ে আলাদা আলাদা ভিডিওতে আলোচনা হবে। অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন এবং আপনার কি কি বিষয়ে ভিডিও চাই এক্সট্রাভাবে সেটা আমাদেরকে বলুন, আমরা অবশ্যই সেটা আপনাদের কাছে নিয়ে আসার চেষ্টা করব। আমার জন্য সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।